হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ডিএনএক্স ইন্ডিয়া চ্যানেল। আজ ডে 6, লখনৌ থেকে আগ্রা পৌঁছবো। আমাদের লখনৌ ট্রিপ কমপ্লিট। দারুণ ঘুরলাম, দারুণ খেলাম। এবার আমরা স্টার্ট করবো আগ্রার জন্য। তাজমহল দেখবো, রেড ফোর্ট দেখবো। এখন বাজছে 12টা মতো, একটু লেটই বেরোলাম। ওখানে পৌঁছে মোটামুটি 4টে বাজবে। তারপরে ওখানে এসে आगरा बंद लखनऊ तो आगरा एक्सप्रेस पकड़ेंगे ना। हाँ जी, इधर से निकलिए, इधर से निकल के जाएंगे। इधर से न्यू जाएंगे। हाँ, हल्का से न्यू घूमेंगे, फिर न्यू टर्न कर जाइएगा। उस तरफ ही जाना है ना। हाँ, उधर ही जाना है। আমরা এই লখনৌ থেকে বেরোচ্ছি। সামনেই আমরা আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে ধরবো আগ্রা যাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন, ডান দিকে চলে গেলে আমরা আবার লখনৌ সিটির মধ্যে ঢুকে যাব। বাদিক নিচ্ছি আমরা, বাদিক থেকে এই লখনৌ এক্সপ্রেস। লখনৌ দেখার পর আমরা এখন যাব আগ্রা। লখনৌ থেকে আগ্রার ডিস্টেন্স হচ্ছে 335 কিলোমিটার। আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেস হয়ে যাব। রাস্তায় একটা ব্রেক নেব, একটা কি দুটো ব্রেক নেব। টার্গেট করছি মোটামুটি 5:30 6টার মধ্যে পৌঁছে যাওয়ার। দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছানো যায়। একশো 20 কিলোমিটার মতো ড্রাইভ করলাম। এখন একটা চা ব্রেকের জন্য আমরা একটা ফুড কিং প্লাজায় দাঁড়াবো। এই ফুড কিং প্লাজাগুলো হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেসের পাশে 50-60 কিলোমিটার দূরে একটা করে স্টপ ওভার করা আছে, যেখানে রিফ্রেশমেন্ট করা যেতে পারে। এই দেখুন, এখন আমি নিমকি খাচ্ছি। কিলোমিটার মতো আছে আগ্রা পৌঁছতে। নিজেরা একটু লাঞ্চ আর গাড়ির পেট্রোল ভরা হয়ে গেছে। এবার আমরা লাঞ্চ করব আর একটু ফ্রেশন আপ হয়ে গিয়ে আবার চালু করবো। মোটামুটি 8 ঘন্টা। আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে থেকে নেমে আগ্রা ইনার রিং রোড ধরলাম। এখানে আমাদের আরও 12 কিলোমিটার ড্রাইভ করতে হবে ফোর্ট, আগ্রা ফোর্ট পৌঁছানোর জন্য। এই রাস্তাটা সামনে দেখা যাচ্ছে রেড ফোর্ট। এবার আমাদের পার্কিংয়ে পার্ক করে নিয়ে তারপর আমরা যাবো। ক্রসিংটার অপোজিটে এলাম। আমরাই পৌঁছলাম আগ্রা রেড ফোর্টের সামনে। ঘড়িতে এখন 4:30 পৌনে 5টা বাজছে। আমরা এখান থেকে একটা গাইড করলাম। গাইড আমাদের প্রথমে 2,500 টাকা চাইলো। আমরা নেগোশিয়েট করে 1800 টাকাতে কথা বলে সে রাজি হলো। সে পুরো রেড ফোর্টটা আমাদের ঘুরে দেখাবে। আগ্রা রেড ফোর্ট বললো 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। এখানে একটা জিনিস বলে রাখি, এখানে রেড ফোর্টের এন্ট্রি ফি একটা আলাদা করে লাগে। যদি আপনারা গাইড নিয়ে নেন তাহলে ওরা ওই মধ্যেই ইনক্লুড করে নেয়। আলাদা করে টিকিট আপনাকে আলাদা করে কাটতে হবে না। আমরা আগ্রা রেড ফোর্টের সামনে আছি। এই রেড ফোর্টটা তৈরি হয়েছিল আকবরের আমলে 1565 খ্রিস্টাব্দে, 1565। এটা তৈরি হতে 90 থেকে 95 বছর লাগে। এটা শেষ মডিফিকেশন বা করেন হচ্ছে আকবরের যে নাতি শাহজাহান, তিনি। প্রথমত এটা তৈরি হয়েছিল স্যান্ডস্টোন দিয়ে, লাল রঙের পাথর দিয়ে। পরবর্তীতে শাহজাহান এখানে মার্বেলের স্ট্রাকচারিং নিয়ে আসেন। এটার এই রেড ফোর্টের মধ্যে অনেক কিছু দেখার আছে, যেমন দেওয়ানি খাস, দেওয়ানি আম, টাকশাল, তারপরে এখানের যে 4 বাগ, যেখানে আঙুর চাষ হতো আকবরের আমলে। তারপর আকবরের দুই পুত্রী বা 2 কন্যার মহল। শাহজাহানকে যেখানে ঔরঙ্গজেব নজরবন্দি করে রেখেছিলেন 8 বছর, সেই মহলটাও আছে, যেটা শ্বেত পাথর দিয়ে তৈরি সম্পূর্ণ, শীষ মহল বলা হয়। তাছাড়াও জাহাঙ্গীরের একটা বাথ টাব বলে, বেশ বড় আকারের একটা পাত্র মতো আছে, সেটাও দেখার জিনিস আছে এখানে। এখন আমরা আছি খাস মহলে, মানে লিভিং রুম অফ শাহজাহান এন্ড মুমতাজ। আমরা এখন আছি শাহজাহানের 2 পুত্রী জাহানারা এবং রোশানারার প্যালেসের সামনে। এটা দেখতে অনেকটা পালকির আদলে। कि नीचे वाला महल में हम जाने वाले हैं। शाहजहान का बंदीगढ़ वो है। अरे कोई तरह बोलिए। हाँ, और ये सर ये वाइट वाली वॉल है ना पीछे।
ये वाइट वाला बॉल है ना सर, पीछे वाला, ये पूरा पानी का टैंक है। बारिश का पानी भरते थे, लेकिन बारिश नहीं होती थी तो हज़ारों इनके वर्कर होते थे, लेदर बैग्स मशक रखते थे, यहाँ से रिवर तक चैन बनाते थे पानी लाने के लिए। लेकिन टैंक 30 फीट हाइट पर बनाए तो उसकी वजह से यहाँ से प्रेशर बन के पानी आता था ऑटोमेटिकली। लेकिन गुलाब के फूल इसमें बर्तमान सेंटर होते थे। आर्च बनाए मैम, 3 ऊपर 3 नीचे इसमें खड़े होते थे। और हाँ, और आप गौर से देखिए 1 2 3 4 गार्डन बने। हम लोग 4 गार्डन बोलते हैं, लेकिन मुगल क्या बोलते थे, 4 बाग। ये ईरानी कॉन्सेप्ट है, 4 बाग देखने में अच्छा लगता है। तो जहांगीर को वाइन का शौक था, तो यहाँ अंगूर की खेती होती थी और अंगूर से वाइन बनती थी जहांगीर। लेकिन शाहजहाँ पता है टोटल लाइफ कितना था, 75 ईयर। मुमताज़ के मरने के 35 साल और जिया हुआ। लेकिन 75 ईयर्स में इंसान बुढ़ा होता है, आँखें कमज़ोर होती है, तो दूर की चीज़ें क्लियरली नहीं दिखती है। तो शाहजहाँ को ताजमहल बहुत दूर है, 2 किलोमीटर, क्लियर नहीं दिखता था। तो वो क्या करता था, शीशा लगाता था दीवार में, शीशे में रिफ्लेक्शन देखता था। और शाहजहाँ का नजर कैद था, मतलब नजर कैद भी होता है मैम। हाँ, এখানে শাহজাহানকে ঔরঙ্গজেব বন্দি করে রেখেছিল 8 বছর। INLAY, इन लेवा मतलब पेंटिंग कुछ नहीं है, दूर से लगता है पेंटिंग। मार्बल को डिग आउट किया, डिग आउट करके कलरफुल स्टोन को यहाँ इनग्रेव कर दिया, इनग्रेव ऐसा ही था। लेकिन बॉल के लगने से डिसबैलेंस हुआ तो ब्रेक हुआ यहाँ पे। এই যে কষ্টি পাথরের সিংহাসন, দিওয়ানি খাসে, এখানে শাহজাহান ये कोष्टी पत्थर है, जहांगीर জাহাঙ্গীর বসতেন এখানে। এই হচ্ছে কোর্ট, দিওয়ানি খাস। এখানে শাহজাহানের সময় টাকশাল ছিল, এখানে সব মানে মিন্টিং, টাকা মিন্টিং করা হতো। এই জায়গাটা এখন মাটি দিয়ে ভরা আছে, কিন্তু এটা আগে ছিল একটা তালাব, এখানে মাছ চাষ করা হতো। আর এইখানে শাহজাহান আর মুমতাজ বসে ফিশিং গেম খেলতেন, মাছ ধরতেন। এই দিকটা হচ্ছে নিউজ রুম বা দস্তাবেজ, লিখিত সব রিপোর্টসগুলো এখানে রাখা হতো এই রুমগুলোতে, এই যে খয়েরি দরজার রুমগুলো। রেড ফোর্ট দেখার পর আমরা চলে এলাম সোজা পাঞ্চি পেঠা দোকানে, যেখানে ফেমাস পেঠা, আগ্রার পেঠা পাওয়া যায়। সেখান থেকে বিভিন্ন রকম ফ্লেভারের পেঠা ট্রাই করলাম। আর তার সামনেই একটা স্টোন আর্কিটেকচার বা স্টোন স্কাল্পচারের দোকান ছিল, সেখান থেকে পাথরের কিছু সামগ্রী কিনলাম। এবার আমরা রওনা দেবো আমাদের আজকের যে স্টে, ডা বাংলো। তো ডা বাংলো হোটেল রিসর্টে চেক ইন করার জন্য। আগ্রা সিটিতে পৌঁছে গেছি বন্ধুগণ। আমাদের রেড ফোর্টটা দেখা হয়ে গেছে, রেড ফোর্ট দেখা হলো। মিনা বাজারে গেলাম, মিনা বাজারে গিয়ে তাজমহলের মিনিয়েচার দেখলাম। সেটা সকালে কীরকম লাগে, চাঁদের আলোতে কীরকম লাগে, সেরকমই রেপ্লিকা বানানো আছে। এই মিনিয়েচারটা বানানোর পেছনে একটা ঘটনা, মানে একটা বিবরণ আছে। মিনিয়েচারটা বানিয়েছে তারাই যারা তাজমহলটা তৈরি করেছে, তাদেরই উত্তরসূরিরা। তাই দেখতে আদতে একদম In তাজমহলের 400 মতো, meters at the শুধু ছোট। roundabout, continue straight onto Sabrata. ডা বাংলোর রিসর্টের মতো রিসর্ট, ভেতরটা খুব সুন্দর। এই উপর হচ্ছে আমাদের রেস্টুরেন্ট, বুটিক রিসর্ট। রিল্যাক্স করার জন্য খাটিয়া টাইপের পাচ্ছে, এটা হচ্ছে সুইমিং পুল এরিয়া। কিন্তু ইন্ডিয়ান কালচারের, হেরিটেজ কালচারের একটা টাচ রেখেছে। আমার তো দারুণ লেগেছে, আপনারাও আসতে পারেন। একটু এক্সপেন্সিভ, বাট ইটস এ লাক্সারি স্টে। রুমটা আরও সুন্দর। আমাদের 102 নম্বর রুম দিয়েছে এই রুমটা। আমরা 102 নম্বর রুম পেয়েছি। দারুণ রুমটা, ডেকোরেশন, একটা এক্সট্রা বেড। চেক ইন করে ফ্রেশন আপ হয়ে এবার আমরা ডিনার হলে পৌঁছে গেছি। তাড়াতাড়ি ডিনার করে আজকে শুয়ে পড়বো, কারণ কালকে সকালে সূর্যোদয়ের আগে আমরা তাজমহলে পৌঁছানোর টার্গেট রাখবো। সূর্যোদয়ের তাজমহল নাকি অদ্ভুত সুন্দর দেখতে। আজকে আমাদের গাইড যে বিকাশজি ছিলেন, তিনি বললেন তাই কালকে সূর্যোদয়ের আগে তাজমহল আমাদের টার্গেট। তাই তাড়াতাড়ি ডিনার করে ঘুম। নমস্কার বন্ধুরা, আমরা আজকে সকালে সানরাইজ দেখবো তাজের থেকে, সেজন্য খুব তাড়াতাড়ি বেরোলাম। 5:30টার দিকে টার্গেট করেছিলাম, 5:30টায় বেরোতে পারলাম না, 5:45 নাগাদ বেরোলাম। প্ল্যান অনুযায়ী আমাদের গাইড তাজ ইস্ট গেট আমাদের সাথে দেখা করলো। সেখান থেকে আমরা ইস্ট গেট যে পার্কিং স্লট আছে সেখানে গাড়ি পার্ক করে আমরা গলফ কার্টের যেখানে কিউ লাগে 100 মিটার মতো ডিস্টেন্স, সেখানে গিয়ে হেঁটে আমরা গলফ কার্টে উঠলাম।
গল্ফ কার্টে মাথা পিছু 20 টাকা করে নিল, বাচ্চাদের লাগে না। গেটের, এটা সাউথ গেট তাজমহলের ঠিক মেন গেটের, এই হচ্ছে মেন গেট। মেন গেটের জাস্ট অপোজিটে হচ্ছে এই সাউথ গেট। এই তাজমহলটা যারা বানিয়েছিল, যে কারিগররা, তাদেরকে থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছিল শাহজাহান। এখানে 210টা রুম আছে। 210টা রুমে সবাই থাকতো। থেকে 22 বছর ধরে এই তাজমহল বানিয়েছে। এখানে এসে একটা জিনিস জানতে পারলাম, অদ্ভুত আর্কিটেকচার, যে এই তাজমহলের দিকে যত আপনারা এগিয়ে যাবেন মনে হবে তাজমহল আপনার থেকে দূরে যাচ্ছে, আর যত আপনি পিছিয়ে আসবেন আপনার মেন গেট থেকে দাঁড়িয়ে মনে হবে যে তাজমহল আপনার দিকে এগিয়ে আসছে। অ্যান্ড ইট রিয়েলি হ্যাপেন্ড, এটা সত্যি হচ্ছিল। যেহেতু আমাদের তাজমহলের উপরে ওঠার স্পেশাল টিকিট কাটা ছিল 200 টাকা করে পার হেড, সেই জন্য আমরা এখন উপরে উঠবো। তবে হ্যাঁ, উপরে উঠতে গেলে আপনাদের শু কভার কিনে জুতোর উপর কভার লাগিয়ে তবে উঠতে হবে। আমরা সাধারণত তাজমহলের সৌন্দর্য নিয়ে কথা বলি, এটা দেখি, উপভোগ করি, কিন্তু আমরা এখানে এসে দুটো জিনিস জানতে পারলাম আর্কিটেকচার নিয়ে, যে কিভাবে তৈরি তাজমহল। তাজমহলের যে বেস, যে ভিত যেটা বলা হয় বাংলায়, সে ভিতটা তৈরি হয়েছে এক রকমের কাঠ দিয়ে, যে কাঠটা জল টেনে রাখে। যেহেতু পাশ থেকে যমুনা নদী বয়ে চলেছে, সেই জন্য জলের কোনোদিন কোনো অভাব হবে না, এটা তার তখনকার আর্কিটেক্টরা জানতেন। সেই জন্য ওই কাঠ ওই জল টেনে রেখে ভিতটাকে শক্ত রাখবে। দ্বিতীয়ত, এর যে চারটে দিকে যে 4টে পিলার আছে তাজমহলে, এই 4টে পিলারটা সম্পূর্ণ সোজা নয়, কিছুটা ইনক্লাইন করা। তার কারণ হচ্ছে কোনো রকম যদি ডিজাস্টার বা যদি ভূমিকম্প হয়, তাহলে যাতে ওই পিলারগুলো একে অপরের উপরে না পড়ে নষ্ট হয়, বা তাজমহলটা যেন নষ্ট না হয়ে যায়। কি অদ্ভুত চিন্তাধারা! আমাদের তাজমহল দেখা হয়ে গেল। তাজমহল দেখে আমরা এখন হোটেলের দিকে এগোচ্ছি। সামনে আমি গল্ফ কার্ট পাবো, গল্ফ কার্ট আমাকে নিয়ে যাবে পার্কিংয়ে। মোটামুটি আমাদের সময় লাগলো 6:30টায় ঢুকেছিলাম, 8:44, 9টা বাজছে, মানে ধরুন 7:30, 8টা, 9টা, 2-2.5 ঘন্টা মতো লাগবে আপনাদের ঠিক মতো ঘুরতে, উপর পর্যন্ত যেতে। এই এক্সিট। আমাদের আগ্রা ট্যুরের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন এবং শেয়ার করবেন। আর আগামী ভিডিওতে আমরা ফতেপুর সিক্রির যে ডিটেলিং আনবো, সেটাও আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের কমেন্ট করে জানান আপনাদের আরো কি কি ডিটেল আপনারা জানতে ইচ্ছুক। আমরা চেষ্টা করছি আমাদের এই রোড ট্রিপের মধ্যে দিয়ে এমন কিছু অজানাকে তুলে ধরতে, যেগুলো সাধারণত অন্যান্য ব্লগে মিস হয়। নিজেরা ট্রাভেল করে সেগুলোকে তুলে ধরছি আপনাদের সামনে।